নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারে নিবেদন সুরজিৎ ঘোষের গল্প পোড়ো বাড়ির রহস্যভেদ। সুরজিৎ ঘোষ, জন্ম ৯ জুন ২০০২, পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দরে। শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করে বর্তমানে পূর্ব বর্ধমান জেলার এক প্রাইভেট কলেজে আইটিআই স্টুডেন্ট। ইউটিউবের বেশ কিছু চ্যানেলে ইতিমধ্যে তার লেখা কিছু গল্প প্রকাশিত ও প্রকাশিতব্য। সামগ্রিক উপস্থাপনায় সহযোগিতা করেছে স্টোরি উইথ অরি এবং স্টোরি অফ টুমরো বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেল দুটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন গৌরী, দীপ, জিৎ, অরি, প্রদীপ্ত, সৌমেন এবং মলয়। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে সুরজিৎ ঘোষের গল্প পোড়ো বাড়ির রহস্যভেদ। দাদা, আরে এই দাদা, তোর তো মাধ্যমিক পরীক্ষার পর্ব শেষ হয়েছে, আজ প্রায় দিন 10 হয়ে গেল রে। আমারও এখন পড়ার চাপ একটু কম। তাই বলছি, শোন না, এই মাধ্যমিক পরীক্ষার পর এমন সুন্দর ছুটিটা হেলায় কাটাবি নাকি? এই দাদা, চল না আমরা দুজনে মিলে বেশ কয়েকটা দিন কোথাও ঘুরে আসি। কথাগুলো একটানা বলে গেল তমাল। কথা বলা শেষ করে একরাশ উৎসাহ মেশানো করুণ আবেদনের ভাব চোখে মুখে ফুটিয়ে তমাল তাকালো দাদা বিমলের মুখপানে। বিমল তখন দারুণ ব্যস্ত পাড়ার বারুণ দাদুর গাছ থেকে লুকিয়ে পেরে আনা ডাঁসানো পেয়ারায় কামড় বসাতে। রান্নাঘর থেকে অতি সন্তর্পণে চুরি করে আনা নুন লঙ্কার কাগজটার মধ্যে পেয়ারাটাকে ভালো করে ঘষে নিয়ে বিমল কচমচ শব্দ করে আবার একটা বড় কামড় দিল। তমালের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই বিমলের। তমাল বিছানা থেকে নেমে ঘরের ভেজানো দরজাটাকে সামান্য বাইরের দিকে ঠেলে উঁকি মারল দুধারে। তারপর আবার নিঃশব্দে দরজাটাকে বন্ধ করে গুটি গুটি পায়ে বিছানায় বসে থাকা দাদার পাশে এসে বসল। এই দাদা, পেয়ারাটা এবার আমাকে দে, আমিও দু কামড় বসাই। বলি, আমরা দুজনে মিলে যে বারুণ দাদুর গাছ থেকে লুকিয়ে পেয়ারাটা আনলাম, তাহলে তুই একাই সবটা খাবি নাকি? এই দাদা, এবার আমাকে দে। বিমল এবার অর্ধেকের বেশি খেয়ে ফেলা পেয়ারাটা বাড়িয়ে দিল তমালের দিকে। পেয়ারা চিবুতে চিবুতে বিমল সর্দারের মতো বলে উঠল, তুই না একদম ধৈর্য রাখতে পারিস না, আমি কি তোকে না দিয়ে খেয়ে নেবো নাকি? বিমলের এই কথা শুনে তমাল একটু মুখ বেঁকিয়ে বলল, তাই তো রে, ওই জন্যই তো লুকিয়ে আনা বারুণ দাদুদের গাছের পেয়ারা, পুলক কাকুদের আম, গৌরী দিদার আচারের বয়াম। বলি, এই সবই তো তুই নিজে আগে নিজের পেটে চালান করিস, আর তারপর অল্প কিছুটা পরিমাণে আমায় দিস। ভাই তমালের কথায় বিমল ভুরু দুটো কুঁচকে বলল, আহারে, বারুণ দাদু, পুলক দাদু, গৌরী দিদা যখন বাড়িতে এসে নালিশ জানায় তখন কে আগে মায়ের হাতে মার খায়? আমি না তুই? আমি যখন আগে মার খাই ঠিক তেমনি সবার আগে এইসব খাবার খাওয়ার অধিকারও কিন্তু আমারই। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তুই তো আমার ঢালের মতন, আগে মার খাস, তারপর ছোট বলে আমার পিঠের উপর দিয়ে দুটুকি একটা চাপড় আর সামান্য কিছু মায়ের বকুনি, ব্যাস, এতেই আমার শাস্তির মেয়াদ শেষ হয়ে যায়। কথাগুলো বলে হিহি করে হেসে উঠল তমাল। হঠাৎই বাইরে থেকে শোরগোল, চিৎকার, চেঁচামেচির শব্দ ভেসে আসায় তমাল একটা শুকনো ঢোক গিলল। চোখ দুটো বড় বড় করে বলল, এই রে দাদা, মনে হচ্ছে বারুণ দাদু চলে এসেছে নালিশ জানাতে। তুস, বারুণ দাদুর কোনো সময় জ্ঞান নেই, এত তাড়াতাড়ি কেউ নালিশ জানাতে চলে আসে? আমার তো পেয়ারাটা খাওয়াই হলো না। বিমল তড়িঘড়ি নুন লঙ্কার কাগজটা জানলা দিয়ে নিচে ফেলে ভালো করে নিজের হাত মুখ ঝেড়ে বোতল দিয়ে ঢকঢক করে বেশ কিছুটা জল পান করে যেন প্রস্তুতি নিল কোনো এক প্রবল ঝড়ের সম্মুখীন হওয়ার। এক্ষুনি সেই ঝড়ের দাপট আছড়ে পড়বে ওদের ঘরেও। বলতে না বলতেই মায়ের ডাক পাওয়া গেল। তমাল, বিমল, একবার নিচে নেমে আয় তাড়াতাড়ি।
মায়ের এই গর্জন শুনে যে কেউ চোখ বুজে বলে দেবে যে এবার তাদের সাথে ঠিক কী ঘটতে চলেছে। বিমল কিছুটা এগিয়ে গেল দরজার দিকে। তমাল বলল, এই দাদা দাঁড়া, আমিও যাব। তমাল পেয়ারাটাকে ওর স্কুলের টিফিন বক্সের মধ্যে কোনো রকমে ঢুকিয়ে দিয়ে ছুট দিল সিঁড়ি বেয়ে নিচের দিকে। দুতলা থেকে নামতেই ওরা দেখল মা লাঠি হাতে দাঁড়িয়ে, পাশে বারুণ দাদু। তমাল বিড়বিড়িয়ে বলে উঠল, দেখ একবার বুড়োটার কাণ্ড, মাত্র একটা পেয়ারা পেরেছি বলে সঙ্গে সঙ্গে নালিশ জানাতে চলে এসেছে। মা প্রচণ্ড রাগে যেন দাঁড়িয়ে ফুঁসছে। একটু কেশে বারুণ দাদু বলে উঠল, ওই যে বৌমা এসে গেছে, দুজন কীর্তিমান সুপুরুষ। এই হতভাগারা, দুটিতে মিলে আবার কি গুজগুজ ফুসফুস করছিস রে? ও কিছু নয় দাদু, ভাই জিজ্ঞাসা করছিল যে এই অসময়ে বারুণ দাদু আমাদের বাড়িতে কেন। কথাটা কানে যেতেই বারুণ দাদু চিৎকার করে বলল, তাই বুঝি আমি কেন এসেছি তোদের বাড়িতে তার কারণটা তোদের অজানা, তাই না? তোরা কিছুই জানিস না। বারুণ দাদুর প্রশ্নের উত্তরে তমাল মাথাটা একটু দুদিকে নাড়ালো, আর তাতেই ওদের মা প্রায় ছুটে এসে তমালের কানটা বেশ জোরে ধরে পিঠে 4-5টা কষিয়ে চাপড় বসিয়ে দিল। এই, তোরা সত্যি করে বল, বারুণ দাদুর কাছ থেকে পেয়ারা তোরাই চুরি করেছিস? মায়ের প্রশ্নের জবাব হিসাবে বিমল মাথাটা সামান্য নাড়ালো। জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢালার মতো বারুণ দাদু আবার বলে উঠল, বৌমা তুমিও যেমন, ওরা নিজের মুখে কি স্বীকার করবে কিছু? বদমাইশ ছেলে, দেখ তোদের পেছনে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়লাম মাটির উপরে, আর আর ইটের সাথে মাথাটা ঠুকে গিয়ে বোধহয় আমার মাথাটাই ফেটে গেল। ওহ বাবা রে, ওরে বাবা। বিমল ভালো করে বারুণ দাদুর চকচকে চুলবিহীন মাথাটা একবার ভালো করে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে ফিক করে হেসে বলল, দাদু তোমার শরীরে রক্তের রং কি লাল নয়? না মানে তোমার মাথা ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হলে তা তো নিশ্চয়ই দেখা যেত, তাই বলছি। তা কিছুই তো চোখে পড়ছে না। বারুণ দাদু এবার তার চকচকে মসৃণ টাকে হাত বুলিয়ে গনগনে চোখে তাকিয়ে বেশ আমতা আমতা করে বলল, পাঁজি ছেলে, আমার সাথে মস্করা করছিস? ফেটে যায়নি, কিন্তু যেতেও তো পারত। মায়ের হাতে পিটুনি খেয়ে তমাল ফুঁপিয়ে কেঁদে উঠল। তমাল বিমলের মা এবার লজ্জিত কণ্ঠে বারুণ দাদুর উদ্দেশ্যে বলে উঠল, আপনি কিছু মনে করবেন না, ওরা এমন আর করবে না। ওরা এমন আর করবে না, এটা তুমি প্রতিবারই বলো বৌমা, কিন্তু সেই তো আবার করে। যত সব কথা শোনাতে পারে না ছেলে পেলে। গজগজ করতে করতে খটমট শব্দ করে বারুণ দাদু বাড়িমুখো হলো। অসভ্য ছেলে, তোদের জন্য আমাকে এত লোকের কথা শুনতে হয়। চল, আজকে সারাটা দিন তোদের ঘরের দরজা বন্ধ করে রাখবো। এই বলে তাপসী মানে বিমল আর তমালের মা ওদের টানতে টানতে দুতলায় নিয়ে এসে নিজেদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজার ছিটকিনি তুলে দিল। চোখের জল মুছে ফেলে তমাল টিফিন বাক্স থেকে পেয়ারাটা বের করে আবার খেতে শুরু করলো। দাদা তোর আজকে দিনটা খুবই ভালো, তাই আজ আমি প্রথমে মার খেলাম আর তুই বেঁচে গেলি। এই হলো আমাদের তমাল আর বিমল। কি প্রাথমিক পরিচয় পর্বটা কিন্তু করিয়ে দিলাম আপনাদের সাথে। হ্যাঁ মানছি, বিমল আর তমাল দুজনেই খুব ডানপিটে দস্যি ছেলে, কিন্তু আবার অপর দিকে ওরা প্রবল প্রতিবাদীও বটে। কোথাও কোনো অন্যায় হলে ঝাঁপিয়ে পড়ে দুজনে অন্যায় রুখে দাঁড়াতে। আর রহস্যের গন্ধ পেলে তো কোনো কথাই নেই, একেবারে যাকে বলে সোনায় সোহাগা। ওদের বাবা অজয় একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সন্ধেবেলায় বাবা অফিস থেকে বাড়িতে ফিরতে বিমল বলল, বাবা আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আর রেজাল্ট বের হতে এখনও ঢের দেরি, তাই ভাবছিলাম যে আমি আর তমাল মিলে কোথাও ঘুরতে যাব। বাবা একটু গম্ভীর গলায় বলল, সবই তো বুঝতে পারছি, কিন্তু আমার এখন খুব কাজের প্রেশার, তাই আমি বা তোমার মা কেউই কিন্তু তোমাদের সাথে থাকতে পারবো না। সুতরাং তোমাদের কোনো আত্মীয়র বাড়িতে যেতে হবে। কি রাজি আছো? একটা মিষ্টি হাসি হেসে দুই মূর্তিমানই মাথা নাড়ালো, মানে তারা এক পায়ে রাজি। তা কোথায় যাবে কিছু ঠিক করেছো তোমরা? মামা মাসি নাকি পিসির বাড়ি যাবে? পিসির বাড়ি বাবা, আমরা বরং মেজো পিসির বাড়ি যাই। তমালের এই কথায় বিমল প্রবল আপত্তি তুলে বলল, না বাবা, মেজো পিসির বাড়ি নয়,
আমরা তো মাধ্যমিক পরীক্ষার আগেই গেছিলাম মেজো পিসির বাড়িতে। এবার আমরা কটা দিন ওই ছোট পিসির বাড়িতে যাই। সেই কোন ছোটবেলায় গেছি, ভালো করে মনেও পড়ে না জায়গাটাকে। আর তারপর থেকে যাওয়া হয়ে ওঠেনি। বেশ, তবে তাই হোক। কাল আমার অফিস ছুটি আছে, আমিই বরং তোমাদের দুজনকে ছোট পিসির বাড়িতে গিয়ে রেখে আসবো। ট্রেতে করে চা আর কুকিজ নিয়ে ঘরে ঢুকলো মা। চায়ের কাপ আর কুকিজের প্লেটটা টেবিলের উপর রেখে তাপসী বলতে আরম্ভ করলো। ভালোই হবে, তুমি ওদের পিসির কাছে কটা দিনের জন্য রেখে এসো, তাতে আমি অন্তত একটু শান্তি পাবো। প্রতিটা দিন নানান প্রতিবেশীর নানান নালিশ শুনতে শুনতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। তাপসী এবার অজয়কে আজকের বারুণ দাদুর করা নতুন নালিশের রিপোর্ট দিতে শুরু করলো। মা বাবা কথাবার্তায় ব্যস্ত আছে দেখে তমাল বিমল দুজন দুজনার দিকে চোখ চাওয়াচাওয়ি করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজেদের রুমে ঢুকলো। রুমে ঢুকেই প্রচণ্ড খুশিতে নৃত্য করতে শুরু করলো তমাল আর বিমল। ছোট পিসির বাড়ি গ্রামাঞ্চলে, কতদিন বাদে ওরা আবার গ্রামে যাবে ভাবতেই মনটা খুশিতে পরিপূর্ণ হয়ে উঠল দুজনের। ডিনারের সময় ডাইনিং টেবিলে বসে বাবা বলল, কাল আমাদের 10টার সময় ট্রেন আছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। জানোই তো ছোট পিসির বাড়ি কিন্তু খুব একটা কাছে নয়, আমাদের যেতে বেশ কিছুটা সময় লাগবে। ট্রেনে উঠে দুটো জানলার ধারের সিটে বসলো তমাল আর বিমল, একে অপরের মুখোমুখি। বাবা অন্যদিকে তখন ফোনে অফিসের বসের সাথে কথা বলতে বিজি আছে দেখে বিমল তমালকে পিঠের ব্যাগের চেনটা সামান্য কিছুটা খুলে কোনো একটা জিনিস দেখাবার চেষ্টা করলো। তমাল বেশ উঁকি ঝুঁকি মেরে দেখল ব্যাগের ভেতরকার জামা কাপড়ের ভাঁজ থেকে মুখ তুলেছে কটা ইয়া বড় বড় সাইজের সবুজ পেয়ারা। তমালের চোখে বিদ্যুতের ঝলকানির মতো আনন্দের ঝলক দেখা দিল। মুখ হাত দিয়ে আড়াল করে ফিসফিসিয়ে বলল, কোথায় পেলি? কোথায় আবার? আমাদের বারুণ দাদুর কাছ থেকে সকালে ঠিক এক ফাঁকে বেরিয়ে পাঁচিল টোপকে পেরে নিয়ে এসেছি। এবার বারুণ দাদু যখন বাড়িতে এসে নালিশ জানাতে যাবে তখন আমরা পগার পার। প্রবল মজার ছলে খিলখিলিয়ে হেসে উঠেই আবার যে যার মুখে হাত চাপা দিয়ে নিজেদের হাসির গোপনীয়তা বজায় রাখল। পিসির বাড়ি পৌঁছতে পৌঁছতেই সূর্যদেব তখন মাঝ আকাশে বিরাজমান। খানিক সময় পিসির বাড়িতে অতিবাহিত করেই অজয় পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তা না হলে কালকে আর অফিস যাওয়া হবে না। বিমল আর তমালের হৃদয়ে খুশিতে লাফিয়ে উঠল। ওহ, মা বাবার শাসনের ঘেরাটোপ থেকে মুক্তির স্বাদ পেল ওরা আজকে। এখানে তাদের কেউ বকাবকি করবে না। কিছুক্ষণ বাদেই বিমল, তমাল আর ছোট পিসির ছোট ছেলে মানে নির্মল খেতে বসল। ওদের ছোট পিসির দুই ছেলে, বড় ছেলে সুনির্মল আর ছোট ছেলে নির্মল। সুনির্মল দা এখন কর্মসূত্রে গৃহত্যাগী। বছরের বেশিরভাগ সময়ই তাকে দেশের বিভিন্ন প্রান্তে কাটিয়ে দিতে হয় কাজের তাগিদে। ছোট ছেলে নির্মল প্রায় বিমলের সমবয়সী। দুপুরের ভোজন শেষ করে সবাই মিলে ছাদে উঠল। বিমল ওর ব্যাগ থেকে পেয়ারাগুলো বের করে এনেছে সদ্গতি করার জন্য। ছোট পিসে মশাইয়ের পরিবার এক সম্ভ্রান্ত পরিবার বলা যায়। এখানকার স্থানীয় সমস্ত মানুষ তাকে চেনেন, তার কারণ ছোট পিসে মশাই এই গ্রামেরই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই। পেয়ারা খেতে খেতে চারিদিকটা ভালো করে দেখতে লাগলো ওরা। শহর বাজারে থেকে গ্রামের এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য সচরাচর চোখে পড়ে না। তিনতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে চারপাশটা দেখলে যেন মনে হয় প্রকৃতি তার সাদা ক্যানভাসে কেবলমাত্র সবুজ রঙের কৌটোখানা উবুড় করে দিয়েছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, আম, জাম, কাঁঠাল, ছাতিম, বেল, আরও কত কি গাছ। আর সেই সবুজের সীমানা অতিক্রম করে এখানে ওখানে বিচ্ছিন্নভাবে মাথা তুলেছে বিশাল বিশাল নারকেল, তাল, সুপারি গাছ। কোথাও কোথাও সবুজের প্রাদুর্ভাব একটু কমে মুখ বের করেছে টলটলে জল ভর্তি পুষ্করিণী। পুষ্করিণীর দুধারে
বড় বড় কালচে পাথর ফেলে বানানো ওঠা নামার ধাপ। দু একটা সাদা সাদা রাজহাঁস খেলে বেড়াচ্ছে পুকুরের জলে। পাশের বিশাল বড় কৃষ্ণচূড়া গাছটা নিজেকে রাঙিয়ে ফেলেছে তার লাল রাঙা ফুলের শোভায়, আর তারই স্বচ্ছ প্রতিফলন পড়েছে পুকুরের কম্পমান জলে। সবুজের বুকে মাঝে মধ্যে আঁকা বাঁকা সিঁথির মতো বয়ে গেছে মোরামের রাঙা মাটির রাস্তা। রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে দু একটা কুঁড়ে। বিমল নির্মলকে বলল, হ্যাঁ রে নির্মল, তোদের এখানে কোনো খেলার মাঠ নেই? ও মা, কেন থাকবে না? আমাদের গ্রামের দক্ষিণ দিকের একেবারে শেষ প্রান্তে একখানা বিশাল খেলার মাঠ আছে। আমরা তো বিকেলে ওখানেই খেলতে যাই। আরও কত ছেলে এসে খেলে সেখানে। তমাল বলে উঠল, নির্মলদা, চলো আমরা তিনজনে বরং তোমাদের গ্রামটা ঘুরতে বের হই। আর কি, যেমন ইচ্ছা তেমনি কাজ। পিসির কাছ থেকে পারমিশন নিয়ে তিনজনে মিলে বের হলো গ্রাম পরিদর্শনে। সত্যি গ্রামটা খুব সুন্দর। গ্রাম বলতেই চোখে যেমন সুন্দর স্বচ্ছ একখানা ছবি ভেসে ওঠে, ঠিক সেই রকম। ঘণ্টাখানেক সময় ধরে গোটা গ্রামটা ভালো করে ঘুরে ওরা সেই দক্ষিণের খেলার সুবিশাল মাঠটায় এলো। গ্রামের শেষ প্রান্তে অবস্থান মাঠটার। দুপুরের পড়ন্ত রোদে সবুজ ঘাসে ঢাকা বিশাল মাঠটায় ইতিমধ্যেই কয়েকটা দামাল ছেলে তাদের খেলা শুরু করে দিয়েছে। তমাল, বিমল আর নির্মল এসে যোগদান করলো তাদের টিমে। দেখতে দেখতেই আরও কত ছেলেপুলের আমদানি ঘটল বিশাল মাঠটার বুকে। বিমল আর তমালের তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে বেশি সময় লাগলো না। হৈ হৈ করে শুরু হয়ে গেল ক্রিকেট খেলা। খেলা যখন প্রায় জমে উঠেছে, টান টান উত্তেজনা চলছে সবার মধ্যে, ঠিক তখনই কিছু ছেলে চিৎকার করে উঠল, আর সাথে সাথেই বলটা গিয়ে পড়ল মাঠের সীমানা টপকে পাশের জঙ্গলটার দিকে। ব্যাটসম্যান কম্পিত গলায় বিড়বিড় করে বলে উঠল, সর্বনাশ হয়েছে, বলটা যে পোড়ো বাড়ির জঙ্গলের পথে চলে গেল। এবার বলটা কে আনবে? বিমল ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল যে কেবলমাত্র এই ছেলেটি নয়, কম বেশি প্রায় দলের প্রতিটি ছেলেরই চোখে মুখে হঠাৎ করে একটা আতঙ্ক আর ভয়ের সঞ্চার ঘটেছে। সবার চোখ প্রায় বিস্ফারিত। বিমল বলল, কেন, ওই জঙ্গলের পথে কি আছে? দলের একজন বলে উঠল, ওই ওই জঙ্গলের পোড়ো বাড়িটা। ছেলেটির মুখ চেপে ধরল পাশ থেকে অন্য আরেকটি ছেলে। সে বলে উঠল, ও কিছু নয় ভাই, তোমরা তো কদিনের জন্য মাস্টারমশাইয়ের বাড়িতে এসেছো, এইসব তোমাদের না জানলেও চলবে। বিমলের মনে একটা খটকার সঞ্চার হলো। ছেলেগুলো যেন খুব সাবধানে ওদের কাছ থেকে কিছু একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বিমল জোর গলায় বলে উঠল, বেশ ঠিক আছে, তোমরা যখন কেউ যেতে চাইছো না, আমি বরং যাচ্ছি। বিমলের কথাটা শোনা মাত্রই দলের সবাই প্রবল আপত্তি তুললেও বিমল কারোর কোনো কথাই কানে তুলল না। সে একবার যেটা মনস্থির করে সেটা সে করে তবেই ছাড়ে। নির্মল বলল, দাঁড়া বিমল, আমিও যাচ্ছি। নির্মল যেতে রাজি হলেও দলের আর বাকি ছেলেদের মতনই কোনো এক ভয়ে ওর মুখটাও ফ্যাকাশে বর্ণহীন হয়ে গেছে। বিমল আর নির্মল বলটা আনতে এবার গেল বনের পথে। মাঠ ছাড়িয়ে জঙ্গলের ভেতর ঢুকলো ওরা। বনমরিচ সহ বিভিন্ন গুল্মের বিশাল বিশাল ঝোপ আর কুল বাবলা গাছের কাঁটাওয়ালা ঝাড়। আকাশের আলো ঢেকে দিয়েছে মাথার উপরে বিশাল বিশাল বনস্পতির দল। তারা যেমন বড় ঠিক তেমনই প্রাচীন। মাটিতে বিছিয়ে পড়ে আছে শুকনো পাতা। এই দিকটায় যে মানুষ চট করে আসে না তা বেশ বোঝা যায়। দূরে আবছা আলোয় দেখা যাচ্ছে তার জালের বেড়া দিয়ে ঘেরা বিশাল দানবাকৃতি পোড়ো বাড়িটাকে। গোটা জায়গাটা আলো আঁধারিতে অদ্ভুত এক অন্য পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। একটা উত্তরে হাওয়া গাছের পাতাগুলো দুলিয়ে দিয়ে চলে গেল। এই পরিবেশে গা কেমন শিরশির করে ওঠে। মেরুদণ্ড দিয়ে একটা হিমেল রক্তস্রোত নেমে যায় নিজের অজান্তেই।
একটা ঠান্ডা কনকনে বাতাস ভেসে এলো পোড়ো বাড়িটার দিক থেকে। সেই হিম শীতল বাতাস যেন বহন করে আনলো এক অশনি সংকেত। বিমল একটা বড় শুকনো গাছের ডাল কুড়িয়ে নিয়ে বন্য ঝোপে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার তলায় ভালো করে খুঁজতে লাগলো বলটা। নির্মল কিন্তু পেছনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের কিছুটা দূরে অবস্থানকারী পোড়ো বাড়িটার দিকে। ওর কম্পমান শরীরটা ঘামতে শুরু করেছে। নির্মল জড়ানো জড়ানো কিছু কথা বলতে শুরু করলো। বিমল, এই বিমল, বলছি বলছি চল না, আমরা বরং মাঠে ফিরে যাই। আরে ওই বিমল, বিমল রে, আরে আরে কেউ কিছু বলবে না। এই জঙ্গলে একবার বল ঢুকে গেলে তো কেউ আর সাহস করে না এই জঙ্গলে আসতে। তুই তো তবু এসেছিস ভাই, কিরে চল না। নির্মলের কোনো কথাই যেন কানে গিয়ে পৌঁছলো না বিমলের। বিমল একইভাবে সমানে তখনও খুঁজে চলেছে বলটাকে। কিছুটা সময় খোঁজাখুঁজি করার পর শেষে বলটাকে উদ্ধার করা গেল। এই তো নির্মল, পেয়েছি বলটাকে। এই বলে বিমল একটা ঝোপের নিচে থেকে লাঠি দিয়ে বের করে আনলো বলটাকে। আচ্ছা, ওই পোড়ো বাড়িটাতে কে থাকতো রে? বিমলের প্রশ্ন শুনে যেন নির্মলের মাথায় বাজ পড়ল। একটা উজ্জ্বল অথচ নিস্তেজ দৃষ্টিতে নির্মল তাকালো বিমলের দিকে। নির্মল বিচলিত হয়ে বলে উঠল, আমি তোকে ঘরে গিয়ে সব বলবো, তুই আগে ঘরে চল তো। নির্মল বিমলের হাতটা ধরে টান দিল মাঠের দিকে। মাঠে এসে ওরা দেখল যে যার মতন বাড়ি চলে গেছে। শুধুমাত্র তমাল দাঁড়িয়ে আছে। অদ্ভুত আগ্রাসী অন্ধকারটা চারপাশের সমস্ত কিছু ধীরে ধীরে গ্রাস করছে তার নিজের কবলে। বিমল, নির্মল আর তমাল বাড়ির পথ ধরতেই একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। বাবারা, তৎক্ষণাৎ ওরা পেছন ফিরে দেখল কিছুটা দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন এক সবল চেহারার পুরুষ দেহ। আবছা আলোতেও বিমল পরিষ্কার দেখতে পাচ্ছে। ভদ্রলোকের চোখে মোটা কালো ফ্রেমের চশমা। চশমার ভেতর থেকে চকচকে দুটি চোখ যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে। পচর পচর করে পান চিবাচ্ছেন তিনি। পানের রসে ঠোঁট দুটো এক্কেবারে লাল টুকটুকে। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি আর ধুতি। বয়স মোটামুটি 60-এর দোরগোড়ায়। তিনি কিছুটা এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালেন। চশমা পরা কৌতূহলী চোখ দুটো দিয়ে যেন আগাগোড়া জরিপ করলেন তিনি। মুখ থেকে কিছুটা পানের রস মাটিতে ফেলে হাত দিয়ে ঠোঁটের কোণ বেয়ে নেমে আসা রক্তের মতো পানের রস মুছলেন। তারপর লালচে সাদা দাঁত বের করে অদ্ভুত হাসি হাসলেন তিনি। তার সেই হাসিতে লুকিয়ে রয়েছে একটা চাপা বদমতলব। ফ্যাঁসফ্যাঁসে গলায় তিনি বললেন, তোমাদের তো আগে এখানে দেখিনি। নির্মল তার প্রশ্নের উত্তর দিল, মোড়ল মশাই, আমার মামার ছেলে এই বিমল ও তমাল, ওরা আজই আমাদের বাড়িতে এসেছে, কটা দিন এখানেই থাকবে। তা বেশ, তা বেশ। তা বাবারা, তোমরা ওই জঙ্গলের দিকে ঢুকেছিলে কেন? ওখানে যেতে নেই। তমাল বলটাকে কিছুটা উপরের দিকে তুলে ধরে বলল, আগে এটা আনতে। তিনি সব্যস্ত হয়ে বললেন, আজকে গেছো, কিন্তু কোনোদিন আর যেও না। কদিনের জন্য বেড়াতে এসেছো। এই গ্রামে দেখার জিনিসের অভাব নেই। শুধু ওই জঙ্গলের পুরো বাড়িটার দিকে যেও না। বিমল সংশয়ের সাথে জিজ্ঞাসা করল, কেন, কি আছে ওই জঙ্গলের পোড়ো বাড়িতে? মোড়ল বিকৃত গলায় আবার কিছুটা হেসে পানের পিক মাটিতে ফেলে বললেন, ওই পুরো বাড়িটা হলো অশরীরীদের বাসভূমি, তাই ওখানে যেতে নেই। নির্মল, ওদের বাসায় নিয়ে যা। ওদের একটু বুঝিয়ে বলিস যাতে বাবারা ও পথে না যায়। বিমল কিছুটা সন্দেহের সাথে প্রশ্ন করল,
তাই ভর সন্ধেবেলায় আপনি এখানে কি করছেন? মোড়লের ভুরু দুটো যেন কুঁচকে গেল, চোখ দুটো ছোট্ট ছোট্ট হয়ে এলো কিছুটা। কিছু মুহূর্ত তিনি ভেবে বললেন, আমার গরুটা মাঠে বাঁধা আছে, সেটাকেই নিতে এসেছিলাম। ভদ্রলোক আবারও একটা বিকৃত হাসি হাসতে হাসতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। বিমলের কিন্তু একটু খচখচানি হলো। ভালো করে গোটা মাঠটা দেখলো ও। অন্ধকার হয়ে গেলেও পরিষ্কার দেখা যাচ্ছে গোটা মাঠটার কোথাও কোনো গরু বাঁধা নেই। তাহলে তিনি কি মিথ্যা কথা বললেন? কিন্তু কেন? পিসির বাড়িতে এসে বিমল নির্মলকে চেপে ধরল ওই পোড়ো বাড়িটার অজানা রহস্য জানতে। এই নির্মল, বল না, ওই দক্ষিণের জঙ্গলের পোড়ো বাড়িটা কাদের ছিল? আর ওই তোদের মোড়ল মশাই কি যেন বলছিল, ওই পোড়ো বাড়িটাতে নাকি অশরীরীর বাস? নির্মল নিজেকে একটু ধাতস্থ করে গম্ভীর গলায় বলল, লোক মুখে শোনা কিছু কথা আমি জানি, তাছাড়াও বাবার মুখে ছোটবেলায় দুই একবার বলতে শুনেছি। ওই জঙ্গলের পোড়ো বাড়িটা এককালীন আমাদের গ্রামের জমিদার বাড়ি ছিল। তখন অবশ্য ওই দক্ষিণের জঙ্গলটা অত ঘন ছিল না, আসলে মানুষের চলাচল ছিল তো। জমিদার আমলের পতন ঘটলেও ওদের উত্তরসূরিরা বিভিন্ন আচার অনুষ্ঠানে, তারপর ওই বাড়ির দুর্গাপুজোয় সকলে যে যেখানে থাকুক না কেন সবাই এসে জড়ো হতো জমিদার বাড়িতে। এমনই এক বছর দুর্গাপূজায় পরিবারের সকলে উপস্থিত হয়েছে। আলোয় সেজে উঠেছে গোটা জমিদার বাড়ি। দুর্গাপূজার প্রস্তুতি তখন তুঙ্গে। জমিদার বাড়ির পুজো বলে কথা, সে আলাদাই জমজমাট এক ব্যাপার। সকলে আনন্দে আত্মহারা। বছরের কয়েকটা দিনেই পরিবারের সকলে একত্রে মিলিত হয়। আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক। হঠাৎ সবার এত আনন্দে ভাটা ফেললো একটা ঘটনা। ওই জমিদার বাড়ির ছোট বৌরানী ছাদ থেকে পা হড়কে নিচে পড়ে অপঘাতে মারা গেলেন। ব্যাস, নিমেষেই উৎসব বাড়ি পরিণত হয়ে গেল শোক বাড়িতে। আলোর রোশনায় ম্লান হয়ে গেল। ছোট বৌরানীর মৃত্যুটা মেনে নিতে পারেনি বাড়ির অন্য বাকি সদস্যরা। পুজোর বাকি দিন কটা কোনো রকম জৌলুসীন ভাবে কাটিয়ে তারা প্রত্যেকে জমিদার বাড়ি ছেড়ে চলে গেল চিরতরে। তারপর থেকে আর কোনোদিনই আসেনি ওই জমিদার বাড়িতে। আর ধীরে ধীরে জমিদার বাড়িটা রূপান্তরিত হলো ভুতুরে পোড়ো বাড়িতে। ওসব অনেক আগের ঘটনা, আমার তখন জন্মই হয়নি। গ্রামের লোকজন প্রথম দিকটাই জঙ্গলের পথে নানান প্রয়োজনে অপ্রয়োজনে যাতায়াত করত, কিন্তু যত দিন গড়াতে লাগলো মানুষের মনে একটা গাঢ় ধারণা সৃষ্টি হলো যে বৌরানীর আত্মা জমিদার বাড়িতেই রয়ে গেছে। কত মানুষ তার কান্না শুনেছে, কত মানুষ নাকি তাকে দেখেছেও ছাদের মধ্যে ঘোরাফেরা করতে। অপ্রয়োজন তো ছাড়, প্রয়োজনেতেই মানুষ আস্তে আস্তে ওই দিকটা যাওয়া একেবারে বন্ধই করে দিয়েছে। এখন তো আর কেউ অমুখ হয়ই না। কথাগুলো বলতে বলতে নির্মল যেন কোথায় হারিয়ে গেছিল। দুচোখ বন্ধ করে বুক ভরে কিছুটা শ্বাস নিল ও। নির্মল একটা বিষণ্ণতা ভরা দৃষ্টিতে তাকিয়েছে বিমলের দিকে। শান্ত গলায় বিমল বলল, সবই তো বুঝলাম, কিন্তু ওই শেষের বৌরানীর আত্মার ব্যাপারটা আমার ঠিকঠাক লাগলো না। এই যুগে দাঁড়িয়েও কেউ ভূত প্রেতের উপর বিশ্বাস করে বল? তাহলে তোর কি মনে হচ্ছে ওপর বাড়িতে ভূত নেই? নির্মলের কথায় বিমল তীক্ষ্ণ হাসি হেসে বলল, হ্যাঁ, ভূত তো আছেই, তবে ওই ভূত মনে হচ্ছে একটু আলাদা। আচ্ছা নির্মল, এই দক্ষিণের জঙ্গলের পোড়ো বাড়িটাতে ভূত আছে কি নেই এবার তাহলে প্রমাণ হয়ে যাক। বিছানা থেকে তমাল একরাশ উৎসাহের সাথে বলল, তাহলে দাদা এবার আমাদের মিশন পুরো বাড়ির রহস্যভেদ। অ্যাডভেঞ্চারের স্বাদে বিমলের চোখ দুটো চিকচিক করে উঠল। ইয়েস তমাল, এবার আমাদের মিশন পোড়ো বাড়ির রহস্যভেদ। বিমল নির্মলের এক্কেবারে কাছে এসে বসল। নির্মল, আমি শুধু তোকে যা বলবো তুই শুধু তাই করবি, ব্যাস, তাহলেই হবে। আমাদের সর্বপ্রথম কাজ হলো কাল খুব ভোরে আমরা তিনজনে মিলে পোড়ো বাড়িটাতে যাব। কাজটা আমাদের খুব গোপনে করতে হবে,
আচমকাই তমাল বিমলের হাতটা খামচে ধরল। বিমল কিছু বুঝে উঠবার আগেই তমাল ওর একটা হাত সামনের দিকে উঁচিয়ে ধরল। সেই হাত বরাবর তাকিয়ে বিমল দেখল ওদের ঘরের খোলা দরজার সামনে একটা কালো ছায়া পড়েছে। ছায়ার উৎসের মানুষটি তাদের কথা কান পেতে শুনছে। নির্মল নিঃশব্দে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। নির্মল দরজার বাইরে এসে দেখল সব ভোঁভা, সেখানে আর কেউই নেই। নিজের এক হাতের মুঠো অন্য হাতের তালুতে বসিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকে এলো বিমল। ব্যাড লাক, একটুর জন্য ধরতে পারলাম না। কিন্তু হ্যাঁ রে নির্মল, তোদের বাড়িতে লুকিয়ে আমাদের কথা কে শুনছিল? নির্মল ঠোঁট উল্টালো। বিমলের এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই নির্মলের। আড্ডা প্রায় জমে উঠেছে। এমন সময় দরজায় টোকা মেরে ঘরে প্রবেশ করল এক মহিলা। তার হাতে ধরা খাবারের প্লেটসহ ট্রে। খাবারের প্লেট থেকে উষ্ণ সাদা কিছুটা ধোঁয়া ঊর্ধ্বে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। রঙিন সিল্কের কাপড়টা আটপৌড়েভাবে পরা। মাথার সামনের দিকের কিছুটা চুল এলোমেলোভাবে মুখমণ্ডলে নেমে এসেছে, আর বাকি চুলগুলো পেছনে একটা সাধারণ খোপাকারে বাঁধা। গায়ের রং একটু চাপা, বয়স 30-এর কাছাকাছি। প্লেটগুলো টি টেবিলের উপর রেখে মুচকি হেসে বলল, দাদা বাবু, তোমাদের খাবারটা রেখে গেলাম। নির্মল শান্ত স্বরে বলল, এ হলো মলিনা মাসি, আমাদের বাড়িতেই কাজ করে। মলিনা মাসি, এ হলো আমার মামার বড় ছেলে বিমল, আর ও হলো তমাল, আমার মামার ছোট ছেলে। একটা মোলায়েম হাসি উপহার দিয়ে মলিনা মাসি বলল, তা দাদা বাবুরা, আমাদের এই গ্রামটা কেমন লাগছে? এখানে তোমরা নিশ্চয় কটা দিন থাকবে? তমাল মাথাটা নেড়ে হ্যাঁবাচক উত্তর দিতেই মলিনা মাসি বেরিয়ে গেল ঘর থেকে। বড্ড ক্লান্ত লাগছে বিমলের। পথক্লান্তিতে শরীরটা এলিয়ে দিতে ইচ্ছা করছে বিছানায়। তাড়াতাড়ি ডিনার করে ওরা সবাই শুতে এলো নির্মলের ঘরে। একতলার একটা সুন্দর বড়সড় সাজানো গোছানো ঘর। সবাই এসে বিছানার উপরে ঝাঁপিয়ে পড়ল। ভোরে আবার ওদের উঠতে হবে। কিছুক্ষণের মধ্যেই সবার চোখে ঘুম জড়িয়ে এলো। কিরে কুম্ভকর্ণের দল, তোরা এবার ওঠ, আমাদের তো পোড়ো বাড়িটাতে যেতে হবে নাকি? ওঠ। নির্মল আর তমালের ঘুমে ব্যাঘাত ঘটালো বিমলের ডাক। বার কয়েক বেশ ডাকাডাকির পর নির্মল আর তমাল উঠে বসল বিছানায়। এই সময় তাদের ঘুম থেকে ওঠাবার হেতু মাথায় আসতেই তমালের চোখ থেকে ঘুম উড়ে গেল। তমালের এইসব ব্যাপারে প্রবল উৎসাহ। বিছানা থেকে লাফিয়ে চুপিসারে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। নির্মলের চোখে তখনও ঘুমের ঘোর ঠিকমতো কাটেনি। চোখ ডলতে ডলতে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল ভোর না, প্রায় শেষ রাত বললে সঠিক বলা হবে। ঘুম জড়ানো গলায় নির্মল বলল, এই বিমল, আমাদের এই রাত বিরেতে ওই পোড়ো বাড়িতে কি না গেলেই নয়? না রে, আমাদের অবশ্যই যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। খুব সন্তর্পণে বাড়ির পাঁচিলটা টপকে বাইরে বেরিয়ে এলো ওরা। চারিদিক তখনও গাঢ় অন্ধকারে নিমগ্ন। অনেক দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। কেমন যেন অদ্ভুত ভয়ের আভাসে ভরা কুকুরটার ডাক। পোড়ো বাড়ির অতীতের স্মৃতি মনে আসতেই নির্মলের সমস্ত লোমকূপ খাড়া হয়ে উঠল। বরফের মতো ঠান্ডা হিমেল বাতাসের একটা স্রোত ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। গোটা গ্রামটা এখন ঘুমন্ত। নির্জন রাস্তাটা কুয়াশার মায়াজালে ডুবে আছে। কালো মেঘে ঢাকা আকাশের বুক চিরে অতি কষ্টে চেয়ে আছে ছোট বড় কয়েকটা নক্ষত্র। সামনের এবড়ো খেবড়ো অসমান মেঠো পথটা এগিয়ে গেছে দক্ষিণের মাঠটার দিকে।
মাঠটার সম্মুখে এসে দাঁড়ালো ওরা। দিনের প্রবল আলোকরশ্মিতে চেনা মাঠটাও কেমন অচেনা হয়ে উঠেছে এই শেষ রাতের ফিকে কালো অন্ধকারে। মাঠটার মধ্যে নামতেই বড় বড় সবুজ ঘাসে জমা ঠান্ডা শিশিরকণা পা ভিজিয়ে দিল। মাঠের গণ্ডি ছাড়িয়ে জঙ্গলের দিকে মুখ তুলে চাইল ওরা। জঙ্গলের ভেতর জমাট বাঁধা অন্ধকারটা যেন এক সম্পূর্ণ আলাদা জগতের প্রবেশদ্বার। নির্মল ওর ভয়ার্ত দৃষ্টিতে জঙ্গলের চতুর্দিক সহ বড় বড় বৃক্ষের ডালগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎই এক মৃত্যু শীতল শিরশিরানি উত্তরে বাতাসে বৃক্ষের পাতায় পাতায় শুরু হলো মাতাল নাচন। ওরা এসে দাঁড়িয়েছে সামনের মাটি থেকে কিছুটা উচ্চতা বিশিষ্ট তার জালের বেড়ার কাছে। বিমল সজাগ দৃষ্টিতে দেখতে লাগলো সামনের বিশাল জমিদার বাড়িটাকে। হালকা আলো আঁধারি হলেও ওরা পরিষ্কার দেখছে। বাড়িটার গায়ে নোড়া ধরেছে, কালো দাগ হয়ে উঠেছে সুস্পষ্ট। অনেক বছর ধরে প্রকৃতির রোদ জল সহ্য করে কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে মৃতপ্রায় বাড়িটা। আধভাঙা দরজা জানলার পাল্লাগুলো রং চটে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। জরাজীর্ণ কঙ্কালসার শরীরের বাড়িটা দাঁড়িয়ে আছে শুনশান দৈত্যপুরীর মতো। তার জালের বেড়াটা পেরিয়ে ঢুকতে যাবে এমন সময় থমকে দাঁড়ালো বিমল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। ওর চোখের ওই অদ্ভুত রকমের দৃষ্টিপথ অনুসরণ করে তমাল আর নির্মলও সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। আর সঙ্গে সঙ্গেই ওরা আঁতকে উঠল। এতক্ষণ ওদের কারোরই চোখে পড়েনি এই বিষয়টা। পুরো বাড়িটার একটা ভাঙা অন্ধকারে আচ্ছন্ন জানলার সামনে দণ্ডায়মান এক নারী মূর্তি। খুব আবছা, কিন্তু স্পষ্ট দেখছে ওরা। ওই নারী মূর্তির খোলা চুল তার মুখ ঢেকেছে। ধূসর রঙের শাড়ির আঁচল কিছুটা ঝুলে নিচে নেমে এসেছে জানালা বেয়ে। নির্মলের হাত পা ভয়ে আতঙ্কে নীল হয়ে গেল। মুখে একটা গোঁ গোঁ শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল ও। নির্মল আর তমালের বুকের মধ্যেও একটা অদৃশ্য হাতুড়ি দিয়ে কেউ যেন একের পর এক আঘাত হানছে। আর তাতেই ওদের হৃদস্পন্দন দ্বিগুণ বেগে বেড়ে গেছে। কপালে জন্ম নেওয়া সদ্য ঘামের রাশি কাঁপা কাঁপা হাতে মুছে ফেলে বিমল আর তমাল নির্মলের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। বিমল ছুটে গিয়ে সামনের পুকুর থেকে হাতের মুঠোয় করে কিছুটা জল এনে নির্মলের চোখে মুখে ছিটিয়ে দিল। ভূত, 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 ভূত। চিৎকার করে ধরফড়িয়ে উঠে বসল নির্মল। তমালও ভয়ের চোটে দাঁতে দাঁত ঠুকছে ইতিমধ্যেই। বিমল স্থির গলায় বলল, নির্মল, ওঠ, আমরা এখন বাড়ি ফিরে যাই। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বিমলের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে দাঁড়ালো নির্মল। পূবের আকাশে তখন লাল আভা ফুটতে শুরু করেছে। চারিদিকের গাছপালা থেকে ভেসে আসছে পাখির মিষ্টি কলরব। সাহস করে বিমল ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো, কিন্তু এখন আর সেই অশরীরই নেই। ঘরে আসতে না আসতেই গা গরম হয়ে উঠল নির্মলের। আসলে হঠাৎ করে প্রবল মাত্রায় ভয় পাওয়ার কারণেই তার এই জ্বরের উৎপত্তি। একটু বেলা হতেই ডাক্তারবাবু এসে নির্মলকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে গেলেন। নির্মল জ্বরের ঘোরে বিড়বিড় করে কি বলছে তা কান পেতে শোনার চেষ্টা করছে পিসি, কিন্তু অস্পষ্ট কথাগুলোর মাথামুন্ডু কিছুই বোধগম্য হলো না তার। পিসি রান্নাঘরে চলে যেতেই বিমল বলল, তমাল, এবারে কিন্তু যা করার আমাদেরকেই করতে হবে। তমালের উৎসাহ যে অনেকখানি খাদে নেমে এসেছে তা বেশ টের পেল বিমল। তমাল, তোর মনে হচ্ছে না যে আমরা যাতে ভয়ের চোটে পোড়ো বাড়িটার ভেতরে ঢুকতে না পারি তার জন্যই এত সুন্দর ব্যবস্থা? তার মানে দাদা, তোর কি মনে হচ্ছে এটা ভূত ছিল না? বিমল একটু চিন্তিত স্বরে বলল, সঠিক বলতে পারবো না,
তবে ওই ছোট বৌরানির আত্মা যেন একটু বেশি চোখে আঙুল দিয়ে দেখাবার মতো করে নিজের অস্তিত্ব জাহির করলো। কিন্তু কেন? দুখানা চায়ের কাপ দুই হাতে নিয়ে ঘরে এলো মলিনা মাসি। বিমল আর তমালকে চায়ের কাপ দুটো দিয়ে মলিনা বলল, নির্মল বাবার হঠাৎ করে জ্বর এলো কেন কে জানি। তা দাদা বাবুরা, তোমরা কি কিছু জানো এ ব্যাপারে? বিমল মলিনার চোখ দুটো দেখল। ওর এই প্রশ্নের ভঙ্গিমার মধ্যে একটা বাঁকা খোঁচানির অস্তিত্ব খুঁজে পেল। বেশ কিছু সময় অপেক্ষার পরেও কোনো উত্তর না পেয়ে মলিনা একরকম বাধ্য হয়েই ঘর ছাড়ল। বিমল বিড়বিড়িয়ে বলে উঠল, তমাল, তুই আর আমি আজ দুপুরবেলা যাব ওই জঙ্গলের পোড়ো বাড়িটাতে। একটা শুকনো ঢোক গিলে তমাল সামান্য মাথাটা একটু নাড়ালো। যথারীতি দুপুরের খাওয়া দাওয়ার পর দুই ভাই মিলে দক্ষিণের মাঠে উপস্থিত হলো। গোটা মাঠটায় 4-5টা গরু, কটা বাছুর আর 2-3টে মোষ বাঁধা আছে। বিমল আর তমাল জঙ্গলের পথে এগিয়ে যেতেই ওদের কানে এলো একটা কর্কশ স্বর। তোমাদের না কাল ও পথে যেতে বারণ করলাম, তোমরা তাও যাচ্ছ কেন? চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে ওরা দেখল ভোজবাজির মতো মাঠটার মধ্যিখানে কোত্থেকে এসে হাজির হয়েছে গ্রামের মোড়ল। কথাগুলো সেই বলছে। আগের বারের মতোই তার মুখ ভর্তি পানে। মোড়লের চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। তমাল একটু ঘাবড়ে গিয়ে মিনমিন স্বরে বলল, আসলে এই জঙ্গলটায় ঘুরতে ইচ্ছা করছিল, তাই যাচ্ছিলাম আর কি। মোড়লের চোখের অস্থিরতা রাগের বহিঃপ্রকাশ হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। এক রাশ বিরক্তির সাথে থুথু করে লালচে পানের রস মাটিতে ছুঁড়ে ফেলে চোখ বিকৃত করে ধমকের সুরে তিনি বললেন, তোমরা ছেলে মানুষ, তাই বুঝতে পারছো না কি বিপদ ওখানে ঘাপটে মেরে বসে আছে। বলি ভূতে বিশ্বাস না করলেও এই জঙ্গলে যে কত বিষাক্ত কীট পতঙ্গ, সাপের আড্ডা তা জানো? জঙ্গলে ঢুকে কোনো বিপদ হলে তখন কি করবে? কাকে পাবে পাশে? এই জঙ্গলে সাহায্য করার মতন কেউ নেই। যাও যাও, পিসির বাড়ি ফিরে যাও। আর তোমরা যদি না যাও তাহলে আমি কিন্তু বাধ্য হব সব কথা তোমাদের পিসে মশাইয়ের কানে তুলতে। তা নিশ্চয়ই তোমরা চাও না। বিমল কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তমাল তার আগেই বলতে শুরু করলো, আচ্ছা মোড়ল মশাই, আমরা কেবল এই জঙ্গলটা ঘুরতে চেয়েছিলাম, কিন্তু আপনি যখন বারণ করছেন তখন আমরা আর যাচ্ছি না। যতই হোক আপনি আমাদের গুরুজন, আপনি কি আর আমাদের ক্ষতি চাইবেন? আমরা চলে যাচ্ছি। মোড়লের চঞ্চল চোখ মুখ যেন একটু স্থিরতা লাভ করলো তমালের কথায়। মোড়ল মশাই নিজের রাগকে সংযত করে শান্ত গলায় বলল, যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। এবার ভালো ছেলের মতো বাড়ি ফিরে যাও। তমাল মাথাটা একদিকে কিছুটা হেলিয়ে বিমলের হাতটা ধরে মোড়ল মশাইকে পেছনে ফেলে এগিয়ে এলো। বেশ কিছুখানি পথ আসতে না আসতেই বিমল প্রচণ্ড রাগে গজগজ করতে করতে বলল, তমাল, তুই আমাকে কোনো কিছু বলার সুযোগ দিলি না, এভাবে টেনে নিয়ে চলে এলি কেন? একটা চাপা হাসি হাসলো তমাল। ঠান্ডা মাথায় ভেবে দেয়, ওই মোড়লের কথা যদি অমান্য করে আমরা জঙ্গলের ভিতর ঢুকতাম তাহলে পিসে মশাইয়ের কানে কিন্তু আমাদের বিরুদ্ধে নালিশ জানানো হতো। সেটা কি খুব শোভনীয় হতো আমাদের জন্য? তাছাড়াও আমরা তো আসবই, আমরা আবার আসবো, কিন্তু সময় সুযোগ বুঝে। বিমলের মুখে একটা গর্বের হাসি ফুটল। তমালের পিঠটা বেশ চাপড়ে দিয়ে বলল, বাহ, আমার সাথে থেকে তোর বুদ্ধি খুলে গেছে দেখছি। তমাল চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ছোট করে বলল, আমি কি আর তোর মতন নাকি সবসময় মাথা গরম করব? কোনো কোনো ক্ষেত্রে বল প্রয়োগ না করে কেবলমাত্র বুদ্ধি প্রয়োগ করেই যুদ্ধ জিততে হয়, বুঝলি? বিকাল গড়াতেই পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠল। গোটা আকাশটাকে চাপ চাপ কালো মেঘ কোত্থেকে এসে ঢেকে দিল। ফলে স্বাভাবিকভাবেই আঁধার নেমে এসেছে তাড়াতাড়ি। চারিদিকে একটা অদ্ভুত আবহাওয়া তৈরি হয়েছে। টুপটাপ করে শুরু হলো বৃষ্টি। ইলশেগুড়ি বৃষ্টির ছাট বাতাসের সাথে ভেসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বিমলের গায়ে এসে মিশল। আর তাতেই এক অচেনা অনুভূতির শিহরণ বিমলের সমস্ত শরীর জুড়ে খেলে গেল।
কালো মেঘে ঢাকা আকাশের মাঝ বরাবর সাপের মতো এঁকে বেঁকে সামনে এগিয়ে গেল একটা বিদ্যুতের সাদা আলোক রেখা। গুড়গুড় শব্দের গর্জন ভেসে এলো মেঘের ভেতর থেকে। বিমল দুতলার ব্যালকনি থেকে সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই লোডশেডিং হয়ে গেল। আলোকিত চতুর্দিক ডুব দিল অতল অন্ধকারের জলরাশিতে। বিমল হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ঢুকল নির্মলের ঘরে। অন্ধকার ঘরের মধ্যে টিম টিম করে জ্বলছে একটা ছোট এমার্জেন্সি ল্যাম্পের সাদা আলো। নির্মল বালিশে পিঠ হেলিয়ে বিছানায় আধশোয়া অবস্থায় তমালের সাথে কথা বলছে। বিমল ঘরে ঢুকে নির্মলের কপালে হাত ছুঁয়ে দেখল। না, জ্বর এখন নেই বললেই চলে। এখন কেমন লাগছে নির্মল? দু চোখের পাতা সুনির্দিষ্ট প্যাটার্নে বন্ধ করে নির্মল বিমলকে জানালো যে সে এখন মোটামুটি সুস্থ। পিসি 3 জনের রাতের খাবারটা নির্মলের ঘরেই রেখে গেছে, সাথে 2টো মোমবাতি আর একটা দেশলাই বাক্স, যদি কখনো দরকারে লাগে তাই আর কি। গ্রামাঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস পেলেই বিদ্যুৎ তার পাত্তারি গোটায়। সারা রাত্রি আর কারেন্ট আসবার কোনো সম্ভাবনাই থাকে না। এমন ঠান্ডা শীতল আরামদায়ক পরিবেশে গাঁগঞ্জের মানুষজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়েন। বিমলদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বৃষ্টিটা এরই মধ্যে বেশ কিছুটা বেড়েছে। বাইরে থেকে ঝমঝমিয়ে পড়া বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে। এমার্জেন্সি ল্যাম্পটা বন্ধ করে ছোট্ট একটা কুপি ঘরের এক কোণে রেখে গেল পিসি। দরজাটা ভেজিয়ে ওরা শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে সঠিক খেয়াল নেই। হঠাৎই তমালের ঘুমটা ভাঙল একটা শব্দে। বিছানার মধ্যে উঠে বসল তমাল। ঘুম চোখে তমাল ভেবে পাচ্ছে না যে তার ঘুমটা ঠিক কী কারণে এমন অসময়ে ভেঙে গেল। এসব চিন্তাভাবনা যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আবার ওই শব্দটা ফিরে এলো। মিটমিট করে ঘরের কোণে জ্বলছে কুপিটা। ওর ওই ক্ষুদে আলোক শিখার সামান্য আলোটা ঘরের বৃহৎ কুৎসিত অন্ধকার মোচনে অক্ষম হয়ে পড়েছে। আলো আধারিতে তমাল চোখ বোলাতে লেগেছে ঘরের সমস্ত কোণ। আচমকাই আবার শব্দটা আরেকটু জোরালোভাবে হলো। তমাল এতক্ষণে স্পষ্ট বুঝতে পারল যে শব্দটা ঘরের ভেতর থেকে নয়, বাইরে থেকে আসছে। শব্দের তীব্রতা খুব একটা নয়, কিন্তু চারিদিক এক্কেবারে নিস্তব্ধ থাকার কারণেই শব্দটা তমালের কান পর্যন্ত পৌঁছতে পেরেছে। নির্মল আর বিমল তখন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ তমালের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে এক অজানা আতঙ্ক। বন্ধ জানলার গায়ে কান পাতল তমাল। কিছু মুহূর্ত অপেক্ষা, আর তারপরেই ঝুমঝুম শব্দটা আবার ভেসে এলো। এমন ঠান্ডাতেও তমালের সারা শরীর ঘামতে শুরু করেছে। তমাল বিমলের কাছে গিয়ে চুপিসারে ডাকলো ওকে। দাদা তাড়াতাড়ি ওঠ, দাদা তাড়াতাড়ি ওঠ। বার দুয়েক ডাকার পরেই থতমত খেয়ে বিছানার মধ্যে উঠে বসল বিমল। কি হয়েছে? এত রাতে ওঠালি কেন? আর তুই এমন ঘামলি কি করে? কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? তমাল বাকরুদ্ধ দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ করে হাঁপাতে হাঁপাতে কেবল জানলার দিকে ইশারা করল। বিমল বিছানা থেকে নেমে জানলার কাছে এসে লকটা খুলে জানলার কপাটগুলো নিজের দিকে টানল। একটা হাড় কাঁপানো হিম বাতাস এলো পাথারিভাবে ঢুকে এলো ঘরে। বৃষ্টিটা বোধহয় অনেক আগেই থেমেছে। আকাশ বর্তমানে মেঘমুক্ত। কাস্তের মতো বাঁকা চাঁদ উঠেছে মধ্য গগনে। স্নিগ্ধ চাঁদের মিষ্টি জ্যোৎস্নায় ছবির মতো মোহময়ী হয়ে উঠেছে চতুর্দিকের পরিবেশ। পাশের পুকুরের পাড় থেকে পাওয়া যাচ্ছে ব্যাঙের ডাক। বিমল কিছু দেখতে না পেয়ে তমালের দিকে বিরক্তিতে তাকাতেই যাচ্ছিল, হঠাৎ সদ্য চাবুক খাওয়া ঘোড়ার মতো লাফিয়ে দুপা পিছিয়ে এলো। তমাল দাদার এই অদ্ভুত আচরণ দেখে স্থির থাকতে পারল না। ও ছুটে এলো জানলার সম্মুখে। এক ভয়ের ত্রাস অতি দ্রুত ছড়িয়ে পড়ল তমালের চোখে মুখে।
ওটাকে আলো আঁধারির প্রাচীর ফুঁড়ে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে আসছে। ওটা কি নারী দেহ? হ্যাঁ, নারীই বটে। ওই তো হাওয়ায় উড়ছে লম্বা কেশ রাশির এলোমেলো ঢেউ। পরনের কাপড়ের আঁচলটা ফরফর শব্দ করে শূন্যে ভাসছে। ঝুমঝুম শব্দটা হচ্ছে ওই রমণীর পায়ের নুপুর থেকে। তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো তমালের মুখ থেকে। ওই কি তবে জমিদার বাড়ির বউরানী? দমকা হাওয়ার সাথে কিছু একটা ঘরে ঢুকে এলো। বিমল আর ধৈর্য ধরে দাঁড়াতে পারল না। কাঁপা হাতে জানলাটা লক করে দিয়ে পর্দা টেনে দিল। মেঝেতে একটা সাদা কাগজের মতো কিছু পড়ে আছে। নিচের দিকে ঝুঁকে পড়ে বিমল কাগজটা তুলল। ওই ভয়ালো দৃশ্য দেখে ওর বোধবুদ্ধি লোপ পেয়েছে। নিজের হৃদস্পন্দন যেন নিজেই শুনতে পাচ্ছে। কোনো রকমে কাগজটি কুপির আলোর কাছে নিয়ে গিয়ে ধরল বিমল। মৃদু হলদে আলোয় কাগজের লেখাটা পড়ল। কাজটা ঠিক হচ্ছে না, সাবধান। বাকি রাতটুকু ওদের চোখে আর ঘুম এলো না। আসবেই বা কিভাবে? ও দৃশ্য দেখার পর কি আর কোনো সুস্থ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে? বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে রাত্রিটুকু কাটিয়ে দিল ওরা। সকাল হতেই বিমল তমালকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো, নির্মলের ঘরের জানলার বাইরের দিকটায়। তমাল উদ্বেগের সাথে বলল, এত সকালে কি দরকার ছিল বলতো এই জায়গাটায় আসবার? এখন তো দিনের আলোয় চারিদিক ঝলমল করছে, এখন আবার ভয় কিসের? চল আমরা দুজনে চারপাশটা ভালো করে খুঁজে দেখি, যদি কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে। বিমল একটু জোর গলাতেই বলল। কালকে রাতের বৃষ্টির জল চারিদিকের গাছপালায় নতুনভাবে সবুজ রঙকে আরও বেশি গাঢ় করে তুলেছে। নরম সূর্যের রোদ পিছলে যাচ্ছে সবুজ উদ্ভিদের পাতায় পাতায়। একটা মিষ্টি সুন্দর মাটির গন্ধে চারিদিক ভরে উঠেছে। বিমল আর তমাল সব্যস্ত হয়ে গাছপালা বনের ঝোপঝাড়গুলো ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। হুররে! হঠাৎ করে বিমল হুররে বলে চিৎকার করে তমালকে ডাক দিল। আরে এই তমাল, একবার এদিকে আয় তো। তমাল ছুটে আসতেই দেখল বিমলের মুখ থেকে রাতের আতঙ্কের বলিরেখা নিমেষের মধ্যে উধাও হয়ে গিয়ে সাফল্যের হাসি ফুটতে শুরু করেছে। বিমল দুবার ভ্রু নাচিয়ে নিচের দিকে দেখতে ইঙ্গিত করল। তমাল নিচের দিকে তাকাতেই দেখল ভিজে কাদামাটির মধ্যে খালি পায়ে হাঁটার দাগ পড়েছে সেখানে। তমালের চোখ দুটো চকিতে উজ্জ্বল হয়ে উঠল। দাদা, এগুলো কি অশরীরী পায়ের দাগ নাকি? তবে তমাল, তুই একটা শব্দ ভুল বললি। অশরীরী নয়, বল শরীরী। ওটা যে কোনো মানুষই ছিল আমি সে বিষয়ে নিশ্চিত। আচ্ছা, তুই কি করে শিওর হচ্ছিস যে ওটা মানুষই ছিল? দূর বোকা, ভূত হলে কি ওর পায়ের দাগ পড়তো নাকি? আর তাছাড়াও ভূত কিনা পত্র লিখে আমাদের হুমকি দিচ্ছে। ভূতের আর খেয়ে দিয়ে কাজ নেই। ওটা যদি সত্যি ভূত হতো তাহলে আমাদের বারণ না করে বরং ওই পোড়ো বাড়িটাতে টেনে নিয়ে গিয়ে ঘাড় মোটকে রক্ত খেত। এরকমটাই তো শুনে এসেছি ছোটবেলা থেকে মা ঠাকুমার গল্পে। কিন্তু এই যে দেখি ভূতের একেবারে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে কি দাঁড়ালো? রক্ত খাওয়া বা অযৌক্তিক ভয় দেখানোই মূল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো কেবলমাত্র ওই পোড়ো বাড়িতে যাওয়াতে বাধা দেওয়া, বুঝলি? দাদার এই যুক্তিপূর্ণ ব্যাখ্যায় তমালের মনের মধ্যে হারিয়ে যেতে বসা অদম্য সাহসটা আবার পুনরায় ফিরে এসেছে। কাঁচা মাটির উপরের পায়ের দাগগুলো ধরে এগিয়ে গেল ওরা। কিন্তু এ কি, পায়ের দাগগুলো নির্মলদের বাড়িটা প্রদক্ষিণ করে ওদের বাড়ির পেছনের দরজার সামনে এসে থেমেছে। তমাল কাঁচুমাচু স্বরে বলল, এটা কেমন হলো? ওই অশরীররূপী মানুষটা তো পিসির বাড়িতেই ঢুকেছে দেখছি। বিমল তীক্ষ্ণ দৃষ্টিতে তমালের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, তাহলে কি শস্যের মধ্যেই ভূত? বাড়ির পেছনের দিকের দরজার কপাট ঠেলা মারতেই বিমল বুঝল সেটা বর্তমানে ভেতর থেকে বন্ধ আছে। বিমল আর তমাল ফিরে গেল সদর দরজার দিকে। সকালের গরম চায়ে তৃপ্তির চুমুক বসিয়ে বিমল নির্মলকে জিজ্ঞাসা করল, তোদের বাড়ির পেছনের দরজাটা দিয়ে তোরা কে কে বাইরে যাস?
বিমলের এমন অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়ে নির্মলের কপালে কটা চিন্তার ভাঁজ পড়ল। কাপের চায়ে লম্বা চুমুক দিয়ে নির্মল সামান্য গলা ঝাঁকানির সাথে বলল, আমাদের বাড়ির পিছনের দিকের গেটটা তো আমরা কেউ খুব একটা বের হই না, কেন বলতো? কিছু কি হয়েছে নাকি? খালি চায়ের কাপটা টেবিলে রেখে বিমল বলল, না, কি আর হবে, এমনি জিজ্ঞাসা করছিলাম। নির্মল, তোকে না আমার সাথে এক জায়গায় যেতে হবে। হ্যাঁ বল না, কোথায় যাবি? আপাতত সেটা একটু গোপনই থাক, তুই চল না আমার সাথে, আমি তোকে বলছি কোথায় যাব। দাদা যে গোপনে ঠিক কোথায় যেতে চাইছে তা বুঝতে না পেরে তমাল জিজ্ঞাসা করলো যে নির্মল তাকে সাথে নিয়ে ও কোথায় যেতে চাইছে। কিন্তু হাজার চেষ্টা করেও কোনো লাভ হলো না। এ বিষয়ে বিমল মুখ খুলতে নারাজ। খানিক বাদেই নির্মল আর বিমল সাইকেল নিয়ে বেরিয়ে গেল। তবে তমাল বেশ বুঝতে পারছে যে খুব শীঘ্রই পোড়ো বাড়ির রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে। তমাল একা একা ঘরে কি করবে বুঝতে না পেরে বাড়ির বাইরে এসে দেখল পাশের বাড়ির উঠোনে বেঞ্চের উপরে রোদে বসানো আছে কয়েকটা আচারের কৌটো। এই সমস্ত লোভনীয় খাদ্যবস্তু চোখের সামনে থাকলে তমালের হাতটা বড্ড নিষ্পিস করে ওঠে। কিন্তু এটা ওদের পিসির প্রতিবেশীর বাড়ি, এখানে কি এইসব করা ঠিক হবে? বিচার বিবেচনা যাই বলুক না কেন, তমাল নিজের মনের কথায় সায় দিয়ে নিঃশব্দে সেখানে গিয়ে একটা ছোট্ট কৌটো খুলে অল্প কিছুটা আচার মুখে চালান করেই আবার ছুট দিল। নির্মল আর বিমল যখন বাড়ি ফিরল তখন বেশ বেলা হয়েছে। বিমল তমালকে বলল, তমাল, ওই পোড়ো বাড়ির ভূতের কারবার আজকেই সাঙ্গ করব, সন্ধেবেলায় রেডি থাকবি, আমরা পোড়ো বাড়িতে যাব। তমালের সারা দিনটা কাটলো একটা চাপা টানটান উত্তেজনায়। অবশেষে বিকেলের পড়ন্ত আলোটা গোটা আকাশের বুকে শেষবারের মতন খেলা করে বিদায় নিল। দিনের সমাপ্তি হয়ে সূচনা হলো আরও একটি সন্ধ্যার। তবে এই সন্ধ্যা যেন একটু আলাদা আর 5টা অন্যান্য দিনের সন্ধ্যার তুলনায়। বিমলের অধিক আগ্রহের অবসান ঘটল এতক্ষণে। বিমলের ইশারা মতো নির্মল কোথায় চলে গেল, আর এইদিকে বিমল তমালকে সাথে নিয়ে বের হলো তাদের গন্তব্যে। বাঁশঝাড় আর গাছপালাগুলো থেকে শির শির শব্দ করে বাতাস বইছে। আকাশের বুকে ফুটে উঠেছে অগণিত ঝলমলে নক্ষত্রের রাশি, আর তাদের মাঝে মেঘের চাদরে ঢাকা চাঁদ। রাস্তার দুধারে প্রতিটি ছোট ছোট কুঁড়েঘরগুলো থেকেই ভেসে আসছে কিছু চাপা কথা। প্রতিটি বাড়ির সদস্যরাই আজ যেন ব্যস্ত হয়ে পড়েছে কোনো এক অচেনা ভয়ে। নিচু গলায় কিছু বলেই হা হুতাশ করছে কেউ কেউ। একটা বাড়ির জানলার কাছে এসে তমাল থমকে দাঁড়ালো। অন্যান্য বাড়িগুলোর মতোই এই বাড়িটা থেকেও ভেসে আসছে কিছু অস্পষ্ট কথা। তমাল শুনতে পেল এক মাঝবয়সী মহিলার কিছু কথা। হ্যাঁ গো, এতে আবার হিতে বিপরীত হবে না তো? এত সাহস কিন্তু ভালো নয়। কি দরকার ওখানে যাওয়ার? গৃহকর্ত্রীর ওই কথায় গৃহকর্তা যেন একটু মেজাজের সাথে বলল, আরে তোর একদিন তো ভয়ে মরেইছিলাম, ওদের দেখে কিছু শেখো কিন্নি। অতটুকু পোলাপান গো, এত সাহস ভাবাই যায় না। বিমল বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গেছে দেখে তমাল আর তাদের কোনো কথায় কর্ণপাত না করে ছুট দিল সামনের দিকে। চাঁদের জ্যোৎস্নায় চতুর্দিক পরিস্ফুট হয়ে উঠেছে। দূর থেকে কিছু শেয়াল ডেকে উঠল। তমাল ঘাড় ঘুরিয়ে পাশের গুল্ম বনের দিকে তাকাতেই চমকে গেল। কয়েকটা ছায়ামূর্তি যেন তাদের উপরে নজর রাখছে প্রতিনিয়ত। এক দৃষ্টিতে পাতার ফাঁক দিয়ে দেখছে ওদেরই দিকে। আরেকটু এগিয়ে আসতেই তমালের বুকটা ছ্যাত করে উঠল। কারা যেন পাশের বাসক বনের ডালপালা নাড়িয়ে ধূপধাপ শব্দ করে ছুটল সামনের দিকে। ওদের সামনেই এখন বৃহৎ মাঠটা পেরিয়ে জঙ্গলে ঢুকলো ওরা। গাছপালাগুলো কেমন যেন মরমর শব্দ করে দুলে উঠল। ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে পাশের গাছগাছালি থেকে। দূর থেকে একদল শেয়াল ডেকে উঠল। গাছের বড় বড় কাণ্ডগুলোর পেছনে
কারা লুকিয়ে আছে। ফিসফিসিয়ে এ ওর কানে বলে চলেছে কিছু, আর মাঝে মাঝে মুখ বের করে দেখছে ওদের দিকে। প্রকাণ্ড কাণ্ডের পেছনে লুকিয়ে থাকা কারুর হাতের আঙুল তো আবার কারুর মাথার ঝাঁকড়া চুল স্পষ্ট দেখা যাচ্ছে। তারজালের বেড়ার সামনে এসে বিমলের কর্মকাণ্ড দেখে তমাল বিস্মিত হয়ে গেল। অন্ধকারের মধ্যে বিমল ওর ডান হাতটা উপরে তুলে সেটা কিছুটা এদিক ওদিক করল, আর সাথে সাথেই কাকতালীয়ভাবে গাছের ডাল কাণ্ডের পাতাগুলো সেই সংকেত পেয়ে তারাও যেন সাংকেতিকভাবে নেচে উঠল। তারজালের বেড়াটা পার করে পুরো বাড়িটার কাছে এলো ওরা। জনশূন্য জমিদার বাড়িটার বেশিরভাগ জায়গায় পলেস্তারা খসে গিয়েছে, আর তাতেই বুকের পাঁজরের মতো উন্মোচিত হয়ে আছে ইটের দেওয়াল। কোথাও বড় বড় স্তম্ভ ভেঙে নিচে পড়ে আছে, তো আবার কোথাও ছাদই ধসে পড়েছে। বিমল আর তমাল অতি সন্তর্পণে পা টিপে টিপে ভাঙাচোরা ইট পাটকেল নুড়ি পাথুরে রাস্তা দিয়ে এসে দাঁড়ালো অন্দরমহলে। বিশাল বড় উলঙ্গ ছাদটা দিয়ে দেখা যাচ্ছে কালো অন্ধকার তারায় ঢাকা আকাশটাকে। ভাঙা ছাদের মাঝ বরাবর এসে দাঁড়িয়েছে হলদেটে চাঁদটা। জমিদার বাড়ির অন্দরমহল বিশাল বড়, চারিদিকে স্বতন্ত্র প্রহরীর মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সব দেওয়াল। হঠাৎই বিমলের মনে হলো দোতলার একটা ঘরে কেউ যেন আছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে তার অস্বাভাবিক ঘোলাটে চোখ। সেও তাদের দিকে পলকহীনভাবে তাকিয়ে। বিমল আর তমাল দুতলার পরিত্যক্ত সিঁড়িটার সামনে এসে দাঁড়ালো। সামনের বিশাল লম্বা সিঁড়ি উঠে গেছে উপরে। আচমকা মাথার পেছনের দিকে প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে বিমল মেঝেতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরতেই বিমল মাথার পেছনের দিকে প্রচণ্ড ব্যথা অনুভব করল। মাথার পেছন থেকে চটচটে কোনো তরল গড়িয়ে গেছে ঘাড় বেয়ে, সম্ভবত রক্ত। ধীরে ধীরে চোখ খুলল বিমল। চারপাশের ঝাপসা দৃশ্য আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। ওরা একটা অন্ধকার ঘরের মধ্যে রয়েছে। অন্ধকারে চোখ সয়ে যেতেই বিমল টের পেল ঘরটার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় কাগজের বক্স। ওর হাত পা বাঁধা, মুখের মধ্যেও কাপড়ের বাঁধন। তমালেরও একই অবস্থা, তবে ওর এখনও জ্ঞান ফেরেনি। মেঝেতে অচেতনভাবে পড়ে আছে। চাঁদের আলো ভাঙা জানালাসহ বাড়ির অন্যান্য ফাঁক ফোকর দিয়ে ভিতরে প্রবেশ করেছে। বিমলের মাথাটা ভার হয়ে আছে। কিছু বলার চেষ্টা করল, কিন্তু দু ঠোঁটের মাঝখানে কাপড়টা এমন চেপে বাঁধা যে কিছুই বলতে পারল না। ওরা কতক্ষণ জ্ঞানহীনভাবে পড়ে আছে তা সঠিক বলতে পারবে না, তবে বেশি সময় যে অতিবাহিত হয়নি সে ব্যাপারে ও নিশ্চিত। বিমল ব্যাকুলভাবে হস্তযুগলের বাঁধন আলগা করার চেষ্টায় নিমগ্ন। এমন সময় ঘরে প্রবেশ করল কেউ। ঘরের মাঝখানের অন্ধকারে জ্বলন্ত দুটো ঘোলাটে চোখ। আবছা আলোতে দেখা যাচ্ছে তার গাল দুখানা মাঝে মাঝে নড়ে উঠছে। থুথু করে মুখ থেকে কিছু ফেলে ওই আগন্তুক আরও একটু সামনের দিকে এগিয়ে এলেন। জানালা দিয়ে আসা চাঁদের কিরণে তার মুখমণ্ডল মৃদুভাবে স্পষ্ট হতে আরম্ভ করেছে। এই মুখ বিমলের চেনা। কালো মোটা ফ্রেমের চশমা নাকের ডগায় বসানো, তারই ফাঁক দিয়ে চকচকে দুখানা ঘোলাটে চোখের মণি দেখা যাচ্ছে। টকটকে লাল ঠোঁটের কোণে একটা চেরা হাসি। পানের পিক মেঝেতে ফেলে লালচে দাঁতের শাড়ি বের করে হাসিতে মেতে উঠলেন তিনি। তার হাতের ইশারায় দু তিনটে ছেলে এসে বিমলের মুখের বাঁধন খুলে দিল। বিমল ব্যথায় কাতরাতে কাতরাতে জোরে জোরে নিঃশ্বাস নিল। কে খুব লেগেছে নাকি? হ্যাঁ,
আরে তবে চিন্তা করো না, আর একটু লাগবে। প্রথমবার মোটা গাছের ডাল দিয়ে মাথায় মেরেছে, তবে এবার ছুরিটা একেবারে পেটের মাঝখানে ঢুকিয়ে দেবে ওরা। তারপরে আর কোনো কষ্ট হবে না। কথা শেষ হতে না হতেই পৈশাচিক হাসি হেসে উঠলেন তিনি। বিমল শান্ত গলায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমার আমার সন্দেহটা ঠিক ছিল তাহলে মোড়ল মশাই। আপনারা আপনারা আমার ভাইয়ের মুখের বাঁধন খুলে দিন বলছি। মোড়ল মশাই ফ্যাঁস ফ্যাঁসে গলায় তার পোষা গুন্ডাদের উদ্দেশ্যে বললেন, তাই দে রে, ওর ভাইয়ের মুখের বাঁধন খুলে দে দেখি। এমনিতেও ও ছোড়ার এখনো জ্ঞান ফেরেনি। তা গোয়েন্দা ছোড়া, তোমার শেষ ইচ্ছেটা পূরণ করলাম কিন্তু। তা আপনাদেরই অতীতের ছোট বৌরানির বর্তমান অশরীরী আত্মাটিকেও একবার ডাকুন। ও, তা দেখতে খুব ইচ্ছে হচ্ছে বুঝি। তা বেশ দাঁড়াও, ও পাশের ঘরেই মাল রেডি করছে। কাজের খুব চাপ চলছে কিনা। কই রে আমাদের ছোট বৌরানী, একবার এ ঘরে আয়, তোর দাদা বাবুরা যে তোকে দেখতে চাইছে। নূপুরের ঝুমঝুম শব্দটা আবার ভেসে এলো। দরজার সামনে এসে দাঁড়ালো এক নারী শরীর। পূর্বের মতোই সে এখনো এলোকেশী। ধূসর বর্ণের শাড়ির আঁচলটা লুটাচ্ছে মেঝেতে। চুলে ঢাকা মুখে বোধহয় সে নীরবে হাসছে। বিমলও একটু হেসে উঠল। তা মলিনা মাসি, অনেক তো অশরীরী সাজলে, এবার তোমার চাঁদপানা মুখখানা দেখাও। এলোমেলো চুল পেছনে ঠেলে মলিনা মুখ বের করলো। তা দাদাবাবু, কি করে বুঝলে যে ওই ভূত আমি সেজেছি? আরে মলিনা মাসি, অপরাধীরা যতই চালাক হোক না কেন, সে কিছু না কিছু একটা ভুল ঠিকই করে। সেটা নিশ্চয়ই শুনেছ। তুমিও সেই রকমই একটা ভুল করে ফেলেছিলে। ওই কাল রাতে বৃষ্টির জলে ভিজে মাটিতে পড়া তোমার পায়ের দাগ অনুসরণ করে আমরা পৌঁছে গেছিলাম পিসির বাড়ির পেছনের দরজায়। আর তার মানে যে ওই অশরীরী সেজেছিল সে পিসির পরিবারের কেউ। কিন্তু পিসির বাড়িতে কেই বা আছে সেরকম? পিসি, পিসে মশাই, নির্মল আর তুমি, ওরা যে কেউ এই অপকর্মের সঙ্গে জড়িত নয় আমি তা জানতাম। বাকি ছিলে একমাত্র তুমি। বুঝতে পারলাম যে অশরীরী তুমি সেজেছিলে। দাদাবাবু, মানতেই হবে যে তোমার টিকটিকের মতন বুদ্ধি। তা কেমন একটা করেছিলাম একটু বলো। আসলে ভিজে কাদামাটির ব্যাপারটা আমার মাথার মধ্যেই আসেনি। সবই তো বুঝলাম। তা মোড়ল মশাই, আপনাদের ব্যবসাটা কিসের? দেখতে চাও কিসের এত গোপনীয় ব্যবসা? এই দেখো দেখো, ছোট ছোট সাদা সাদা প্যাকেট। এগুলোতে কি আছে জানো? ড্রাগস আছে। দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের এই গুপ্ত কারবার। মোড়ল মলিনার হাত থেকে একটা ছুরি নিয়ে আরও এগিয়ে আসছে বিমলের দিকে। এমন সময় মোড়লের মাথার কাছে রিভলভারটা ঠেকিয়ে ধরল অফিসার অনির্বাণ। ডোন্ট মুভ, হাত থেকে ছুরিটা তাড়াতাড়ি ফেলে দিন। বলছি কি পুলিশ? পুলিশ কোত্থেকে এলো? আপনাদের সমস্ত জারি জুড়ি ধরা পড়ে গেছে। গোটা জমিদার বাড়ির চারিপাশ পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি। কেউ পালাবার চেষ্টা করবেন না। মোড়ল মশাই, আমাদের সাথে পুলিশ আর গ্রামের বহু মানুষ আছে। আমরা তো কেবল সকলের আগে এগিয়ে এসেছিলাম। একটা নির্দিষ্ট সময় বলা ছিল, সেই টাইমের মধ্যে আমাদের যাবার কথা। আর আমরা যদি ওই সময় পেরিয়ে যাবার পরেও বাইরে না বেরোই,
তখন ওনাদের ভেতরে আসতে বলেছিলাম, আমরা যেতে পারিনি। তাই দেখুন, ওই ওই অনির্বাণ স্যার তার তার ফোর্স নিয়ে চলে এসেছেন। থ্যাংক ইউ স্যার, আপনারা ঠিক সময় এসেছেন। ইতিমধ্যে আরও বেশ কিছু পুলিশ মলিনা সহ বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে শুরু করেছেন। মোড়লের দিকে তাকিয়ে বিমল তাচ্ছিল্যের স্বরে বলল, কি মোড়ল মশাই, শেষ চমকটা তাহলে কিন্তু আমি দিলাম। আর মলিনা মাসি, তুমি বলেছিলে না আমার টিকটিকির মতো বুদ্ধি, আশা করি তার কিছুটা প্রমাণ তোমাদের দিলাম। এবার ওই শ্রীঘরে গিয়ে বাকি জীবনটা কাটাও। নির্মল ছুটে এসে বিমল আর তমালের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তমালের জ্ঞান ফেরাবার চেষ্টা করছে। অনির্বাণবাবু তার ফোর্সকে অর্ডার দিলেন অপরাধীদের জিপে তুলতে, আর আপাতত জায়গাটা সিল করতে। কনস্টেবল টানতে টানতে মোড়ল মলিনা সহ সকল অপরাধীদের নিয়ে গেল। অনির্বাণবাবু গর্বের সাথে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ বিমল, আমাদের এইভাবে সাহায্য করার জন্য। আসলে আমরা কেউ ভাবতেই পারিনি যে এমন জরাজীর্ণ পোড়ো বাড়িতে এই সমস্ত বেআইনি কাজকর্ম চলছে। আর তোমার ভাইটিকেও অসংখ্য ধন্যবাদ। এই রে, তোমাদের মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। চলো চলো, আমি তোমাদের ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। না না স্যার, ও আমরা বাড়িতে গিয়ে ঠিক ডাক্তার দেখিয়ে নেব। এরকম রক্ত আমাদের মাঝে মাঝে ঝরে। ওই ওর বাড়ি থেকে নানান রকমের জিনিস লুকিয়ে খাই যে। ওকে, তাহলে বিমল, তমাল, আমি এখন আসছি। আমি বরং কালকে একবার তোমাদের পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। এ কথা বলে অনির্বাণবাবু চলে গেলেন। তমালের জ্ঞান ফিরে এসেছে। তিন ভাই একে অপরকে জাপটে জড়িয়ে ধরল। বিমল প্রচণ্ড খুশিতে হাসতে হাসতে বলল, নির্মল, তমাল, আমরা পেরেছি ভাই, পেরেছি পোড়ো বাড়ির রহস্য ভেদ করতে। তমাল, ওঠ ওঠ, সাবধানে ওঠ। খুব লেগেছে ভাই তোর, না? হ্যাঁ। দাদার প্রশ্নে সামান্য মাথা নাড়ালো তমাল। বিমল আর নির্মলের কাঁধে হাত দিয়ে নিচে নেমে এলো তমাল। জমিদার বাড়িটা থেকে বের হতেই দেখল সামনের জঙ্গলটায় ঠিক ঠিক করছে কয়েকশো গ্রামবাসী। আহ্লাদে আত্মহারা তারা প্রত্যেকে। তমাল এতক্ষণে বুঝতে পারল ওই বাড়ির সদস্যদের আলাপ আলোচনার অর্থ। আর ওই যে ওদের উপরে নজর রাখছিল, তাহলে ওরা আসলে গ্রামবাসী ছিল। কাছে যেতেই গ্রামের লোকজন ওদের কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলো। কত বাড়ি থেকে নেমন্তন্ন করা হলো ওদের। সেই নিমন্ত্রণ রক্ষা করতে হলে তাদের প্রায় সেখানে 2-3 সপ্তাহ থাকতে হবে। কিন্তু এতে তাদের আপত্তি নেই। একজন প্রবীণ গ্রামবাসী বলে উঠল, বাবা, তোমাদের সাহস আছে বলতে হবে। আমরা বড় মানুষ হয়ে যা ভাবতেও পারিনি তা তোমরা করে দেখিয়েছ। ধন্যী ধন্যী সাহস বটে তোমাদের। বেশ কিছু খেলার সাথী ওদের জড়িয়ে ধরে বলল, এইবার আমাদের বল জঙ্গলের পথে চলে এলেও আমরা নিজেরাই খুঁজতে আসবো, আর ভয় পাবো না। মানুষের ভিড়ে নিজের রাস্তা করে সামনের দিকে এগিয়ে এলো লণ্ঠন হাতে এক বৃদ্ধা। কই দেখি দেখি দাদু ভাইদের মুখখানা একটু ভালো করে দেখি। বিমল, তমাল আর নির্মলের থুতুনিতে হাত বুলিয়ে চুমু খেয়ে কাপড়ের আঁচলটা থেকে বের করলো একটা আচারের কৌটো। কৌটোটা তমালের হাতে দিয়ে বলল, এই মানিক ঠাকুমার আচার আজ কিছুটা সকালে লুকিয়ে খেয়েছো। এই নাও ভাই, এটা তোমার পুরস্কার। বিমল একটু হিংসার সাথে চোখ ছোট করে বলল, ও তমাল, তাহলে আমরা যখন থাকিনি তুই এইসব করে বেরিয়েছিস? ঠাকুমা, শুধু এ একাই নয় গো, আমিও খুব ভালোবাসি আচার খেতে। ও মা, তাই নাকি ভাই? তাতে কি আছে, আমি কাল সকালে আরো 2টো আচারের কৌটো রেখে আসবো তোমার পিসির বাড়িতে। কি তাতে হবে তো? হ্যাঁ গো ঠাকুমা, খুব হবে। ওই পোড়া মুখ মোড়লের পেটে পেটে এত শয়তানি তা কি করে বুঝবো বলো বাপ? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের গ্রামের ছেলেপুলেরা কেউ ওই পথে যেতে চাইতো না ওই ভূতের ভয়ে। শুনশান পোড়ো জমিদার বাড়ি আর দক্ষিণের জঙ্গলটাও যেন ওদের প্রাণ ভরে আশীর্বাদ করল। অতীতের এক ঘটনাকে কেন্দ্র করে
মানুষের দেওয়া কলঙ্কের বোঝা মুছে ফেলার জন্য। গ্রামের মানুষদের সাথে ওরা ফিরে এলো। ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যান্ডেজ করে দিলেন। পিসি পিসেমশাইও খুব খুশি ছেলেদের এই সাহসিকতা দেখে। রাতে শুতে এসে তমাল বলল, দাদা, তুই কি করে বুঝতে পারলি যে ওই মলিনা মাসি অশরীরী সেজেছিল? হ্যাঁ রে, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে মলিনা মাসি অশরীরীর অভিনয় করে। আর তাছাড়া আর কেই বা পিসির বাড়িতে এমন অপরাধী লুকিয়ে থাকবে বল? তাহলে তোরা সকালে পুলিশের কাছে গিয়েছিলিস? হ্যাঁ, আমি আর বিমল প্রথমে থানায় গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। তারপর বিমলের প্ল্যান মতো সন্ধেবেলায় আমি একে একে সমস্ত গ্রামবাসীর বাড়িতে গিয়ে দক্ষিণের জঙ্গলে যেতে অনুরোধ জানাই। বিশ্বাস কর, আমি তো ভাবতেই পারিনি যে গ্রামের এতজন মানুষ ওখানে যেতে রাজি হবে। বিমল আর তমাল, সত্যি তোরা খুব সাহসী। খুশিতে বিমলের চোখ দুটো জল জল করে উঠল। তমাল, যেহেতু মলিনা মাসি এখানকার সমস্ত খবর পাচার করেছিল মোড়লের কানে, তাই আমি সকালে এই বাড়িতে থেকে কিচ্ছু আলোচনা করিনি যে আমি কোথায় যাচ্ছি। তাহলে মলিনা মাসির মাধ্যমে খবরটা ওখানে পৌঁছে যেত, আর ওরা সমস্ত কিছু ওখান থেকে সরিয়ে ফেলে আমাদের ভুল প্রমাণ করে দিত। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ওরা তিনজনেই একসময় ঘুমিয়ে পড়ল।